আসসালামু আলাইকুম। এইচএসসি আলিম ও অ্যাডমিশনের বাংলা দ্বিতীয় পত্র ক্লাসে সবাইকে স্বাগত। আজকের আমাদের আলোচ্য বিষয় উচ্চারণ। তবে কোনো নিয়ম নয়, আমরা কতগুলো ব্যাপার দেখব যেগুলো আসলে না জানলেই নয় আমাদের উচ্চারণের ক্ষেত্রে, উচ্চারণ শেখার জন্য। তো সেটা কেন প্রয়োজন একটু দেখেন। আমরা প্রধানত কতগুলো নিয়ম পড়ব উচ্চারণের: অধ্বনি উচ্চারণের নিয়ম, এ ধ্বনি উচ্চারণের নিয়ম, বফলার নিয়ম, তারপর মফলা উচ্চারণের নিয়ম ইত্যাদি, তাই না? তবে এই কতগুলোর বাহিরে কি আর কোনো বর্ণের ব্যবহার নেই আমাদের শব্দে? অবশ্যই আছে। আমাদের ক্ষীয় থাকে, আমাদের রস্বইকার, দীর্ঘইকার, আমাদের ফলাগুলো থাকে। হ্যাঁ, তো সেগুলোর উচ্চারণ কেমন হবে সেটা জানার জন্য আজকের ক্লাসটা প্রয়োজন, কারণ না হলে উচ্চারণটা ভুল হয়ে যাবে। তো শুরু করা যাক। এক পাশে আমরা লিখেছি বানানে থাকবে, সেটা উচ্চারণে গিয়ে কেমন হবে। উচ্চারণে মিন্স হচ্ছে ব্র্যাকেটের মাঝখানে। যেমন আমি একটা শব্দ লিখলাম অতীত, এটার বানান এরকম, কিন্তু যখন উচ্চারণ লিখবো সেটা কি হয়ে যাবে? অতীত। হ্যাঁ, এই ব্র্যাকেটের মাঝখানে যেটা আছে সেটা হচ্ছে উচ্চারণ, সেটা কিন্তু বানানের সাথে কোনো সাংঘর্ষিক ব্যাপার না। বানানটা বানানের মতোই থাকবে, উচ্চারণ যখন আমরা লিখবো ডিকশনারির মতো করে লিখবো। আচ্ছা, যাই হোক, আমরা শুরু করি। যদি রস্বই বা দীর্ঘই, রস্বইকার দীর্ঘইকার যেটাই থাকুক, উচ্চারণে সেটা রস্বই বা রস্বইকার হবে। যেমন একটা শব্দ দেখেন, আমরা বললাম ঈষৎ। হ্যাঁ, এখানে দীর্ঘই আছে, তো আমাদের নিয়ম অনুযায়ী কি রস্বই দীর্ঘই যেটাই থাকুক কি হয়ে যাবে? রস্বই। তাহলে আমরা যখন এটার উচ্চারণটা লিখতে যাব ব্র্যাকেটে, আমরা লিখব ঈষৎ এবং তয় নিচে একটা হসন্ত দিলাম। এই হসন্ত কেন দিলাম এটার আলোচনা আমরা সামনে আসবো, এবং মূর্ধন্যস্ব কেন তালব্যস্য হলো সেটার আলোচনাতেও আমরা আসব। এখন আপাতত ফোকাস করেন যে আমাদের দীর্ঘই ছিল, সেটা কি হয়ে গিয়েছে? রস্বই। এবং এখানে তো অলরেডি দেখলেন আপনারা যে অতীত শব্দে দীর্ঘইকার ছিল, সেটা কি হয়ে গেছে? এখানে রস্বইকার হয়ে গেছে। আচ্ছা, রস্য বা দীর্ঘ বা রস্যকার বা দীর্ঘকার যেটাই থাকুক, আমরা উচ্চারণে সেটাকে রস্য বা রস্যকার বসাবো। যেমন একটা শব্দ দেখেন ময়ূর, দীর্ঘকার দিয়ে শব্দটা, তাই না? তো আমাদের নিয়ম অনুযায়ী দীর্ঘকার থাকলে সেটা কি হয়ে যাবে? রস্যকার হয়ে যাবে। রয়ের নিচে আমি একটা হসন্ত দিলাম, ময়ের সাথে ওকার দিলাম, কেন দিলাম সেগুলোর আলোচনায় আমরা আসবো, সমস্যা নেই। তো আরেকটা শব্দ দেখেন, আমি বললাম মধু। এখন এখানে তো রস্যকারই আছে, তার মানে কি হবে? রস্যকারটাই থাকবে, এই রস্যকারটাই রাখবো। ঠিক আছে, ওকে। এরপর হচ্ছে অন্তস্থ জ বা বর্গীয় জ যদি থাকে সেটা পরিবর্তন হবে বর্গীয় জ দিয়ে। যেমন আমরা একটা শব্দ বললাম যদি, যদি শব্দটা আছে অন্তস্থ জ দিয়ে, কিন্তু আমরা উচ্চারণ লেখার সময় লিখব বর্গীয় জ দিয়ে, যদি। এবং দেখেন আমাদের রস্বইকার ছিল সেটাই কিন্তু আছে, কারণ আমরা বলেছি রস্বই দীর্ঘই যদি যেটাই থাকুক উচ্চারণে আমরা রস্বইকার বসাবো। তারপর মূর্ধন্য ন দন্ত ন যেটাই থাকুক আমরা বসাবো দন্ত ন। যেমন একটা শব্দ আমি বললাম ঋণ, এখানে মূর্ধন্য ন আছে, সেটাকে আমরা জাস্ট দন্ত ন বানিয়ে দেব। এখন আপনি বলতে পারেন যে কেন আমি রিকে রস্বইকার করলাম, সে আলোচনায় আমরা সামনে আসবো, সমস্যা নেই। এরপর ও বা অনুসার আমাদের যেটাই থাকুক আমরা ওকে ব্যবহার করব। যেমন একটা শব্দ লিখলাম আমি সংবাদ, তো সংবাদে অনুসারের জায়গায় আমরা ওটা ব্যবহার করব, সংবাদ। বাকি যে পরিবর্তন বা বাকি যে চেঞ্জেস, হসন্ত কেন হইলো, কোথায় দন্তস্বর জায়গায় তালব্যস্য হলো, সেই জিনিসপত্র আমাদের আস্তে আস্তে ক্লিয়ার হবে আমরা সামনে গেলেই। পরবর্তী স্লাইডে চলে যাই আমরা। এবার আমাদের খেয়াল রাখবেন যদি রি বর্ণটা থাকে, রি এটা হচ্ছে বর্ণ, এটা কি রি বর্ণ, কারণ এখানে কারের সাথে একটা সামান্য একটু পার্থক্য আছে। রি বর্ণ যদি থাকে তখন আমরা বসাবো র রস্বইকার। যেমন আমরা একটু আগে একটা উদাহরণ দেখেছিলাম ঋণ, ঋণ শব্দতে এই রি বর্ণটা আছে, সেজন্য আমরা কি বসাবো? তার পরিবর্তে র রস্বইকার। আর একটু আগে তো দেখেছি মূর্ধন্য ন থাকলে সেটা কি হবে? দন্ত ন। ওকে, এরপরে আমরা একটা শব্দ দেখি, বললাম ঋতু, তাহলে আপনারাই বলেন কি হবে? রির পরিবর্তে র রস্বইকার, আর ততে রস্বকারটা রস্বকারই থাকবে, কারণ রস্বকার দীর্ঘকার যেটা থাকুক রস্বকার থাকবে। ওকে, এবার যদি রি কার থাকে, রি না থেকে যদি রি কার থাকে, ওই রি কারটাই থাকবে। যেমন আমরা একটা শব্দ দেখলাম তৃণ, আমরা একটা শব্দ দেখলাম তৃণ। ওকে, এখানে আমরা শব্দ দেখতে পাচ্ছি রিকার আছে, তার মানে কি হবে? রিকারটাই থাকবে। মূর্ধন্য ন থাকলে সেটা কি হয়ে যাবে? দন্তন্য হয়ে যাবে। আচ্ছা, এবার আমরা আসি ক্ষীয়তে। ক্ষীয়র হচ্ছে দুইটা ব্যবহার, একটা হচ্ছে শব্দের শুরুতে থাকলে একরকম, আর শব্দের মাঝখানে বা শেষে থাকলে আরেক রকম। শব্দের শুরুতে যদি থাকে তখন তার উচ্চারণ হবে
ক্ষয়ের মতো। যেমন একটা শব্দ আমরা বলি ক্ষয়, তখন তার উচ্চারণ কি লিখবো আমরা? ক্ষীয় যেহেতু শুরুতে আছে শুধু খ বসাবো, ক্ষয়। ঠিক আছে, আরেকটু ক্লিয়ার করে লিখতে গেলে আমরা লিখতে পারি, মনে করেন লিখলাম ক্ষতি, তো ক্ষীয়টা শুরুতে, তার পরিবর্তে শুধু কি বসাবো? খ বসাবো, রস্বইকারটা রস্বইকারই থাকবে। ঠিক আছে, কিন্তু এই এই ক্ষীয়টা যদি শব্দের মাঝখানে বা শেষে থাকে তখন তার উচ্চারণ হবে ক হসন্ত খ। হ্যাঁ, যেমন একটা আমরা শব্দ দেখলাম, বললাম শিক্ষা, এই ক্ষীয়টা তো আর শুরুতে নেই তাই না, শেষে আছে, তাহলে কি হবে তার পরিবর্তে ক হসন্ত খ, তাহলে আমরা লিখব শিক্ষা। বোঝা গেছে? তো পার্থক্যটা হচ্ছে যদি শুরুতে থাকে তাহলে ক্ষয়ের মতো উচ্চারণ, মাঝখানে বা শেষে থাকলে ক হসন্ত খ। আচ্ছা, পরবর্তী স্লাইডে চলে যাই আমরা। এবার হচ্ছে আমাদের যদি বানানে ওই দেখি আমরা, সেটা উচ্চারণে ও রস্বই দিয়ে দেবো, মানে উচ্চারণটা যেরকম ওরকমই আমরা ব্যবহার করব। যেমন আমরা একটা শব্দ দেখি, আমরা বললাম ঐকতান, আচ্ছা উচ্চারণটা লিখি আমরা ওই এর পরিবর্তে আমরা ও রস্বই বসাই দিব, ও রস্বইটা বসাই আমরা এটার জন্য, তাই না? নয় নিচে কেন হসন্ত দিলাম, কেন হয়েছে এটার আলোচনায় আমরা আসবো সামনে। ওকে, এরপর আমাদের যদি ও থাকে তো এটার উচ্চারণ করেন আপনি কার মতো করেন, ও তারপর হচ্ছে রস্য, তো এটার জন্য আমরা কি দিব, এখানে একটা ও বসাবো। যেমন আমরা একটা শব্দ বলি ঔষধ, তাই এই উচ্চারণটা লিখেন তো, ও এর পরিবর্তে কি বসাবো আমরা? ইয়েস, এরপরে আমরা যাই, যদি আমরা রেফ দেখি তাহলে তার পরিবর্তে আমরা র বসাবো। যেমন আমরা একটা শব্দ দেখি কর্তৃক, আমরা কিন্তু একটা পড়েছি এমন একটা নিয়মের উদাহরণ পেলাম, যেমন রিকার আছে। আচ্ছা, রেফের জন্য কি বসাবো আমরা? র, রেফ যেহেতু আছে তার জন্য আমরা র বসাবো। এবার আমরা আমাদের আগের নিয়মটা প্র্যাকটিস করি, তয়ের সাথে রিকার আছে, রিকারটাই থাকবে। ঠিক আছে, আচ্ছা হসন্ত কেন কেন কোথা, মানে হসন্ত রয়ের নিচে হলো, কয়ের নিচে হলো, কেন হলো সেটাও আমরা দেখব সামনে। এবার আমরা যেটাকে খণ্ডত্ব বলি, সেটা থাকলে আমাদের কি বসবে? ত বসবে। আচ্ছা, আমরা যদি একটা উদাহরণ দেখি, যেমন আমরা বললাম উৎপাত, তো আমরা ইজিলি উৎপাত, তয়ের খণ্ডত্ব পরিবর্তে তটা ব্যবহার করলাম। ঠিক আছে, আচ্ছা এরপর আমাদের এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, একটু চাইলে স্টার মার্ক দিয়ে নোট করতে পারেন। হয়ের সাথে যদি জফলা থাকে তখন কিন্তু উচ্চারণটা একটু পরিবর্তন হয়ে যায়। হয়ের সাথে যদি কি থাকে? জফলা থাকে। তো হয়ের সাথে জফলা থাকলে আমরা বসাবো জ, তারপর হসন্ত ঝ। একটু করে আমরা একটা শব্দ দেখি, যেমন আমরা বলি, আমরা তো সবাই বলি উজ্জ, হ্যাঁ এখানে অ উজ্জ আছে, এখানে ক উজ্জ আছে, এখানে এইচ উজ্জ আছে। হ্যাঁ, তো উজ্জ বলার ক্ষেত্রে আমরা যখন দেখলাম হয়ের সাথে জফলা, তাহলে আমরা কি করব? রসটাকে বসালাম, কারণ আমরা জানি রস্ব দীর্ঘ যেটাই থাকুক রস্ব বসবে। এবার আমাদের নিয়ম অনুযায়ী আমরা বর্গীয় জ আগে বসাই, তারপর এই ঝ ওকা দিয়ে দিলাম, শেষ। তার মানে এরকম সহ্য, বাহ্য, হ্যাঁ ঐতিহ্য, যা যা আছে সবগুলো একই রকম উচ্চারণ হবে। এটাও গুরুত্বপূর্ণ, এটা তো আপনারা চাইলে স্টার মার্ক দিয়ে রাখতে পারেন। তবে তালব্যস্য, মূর্ধন্যস্য, দন্তস্য এই তিনটা বর্ণের আমরা দুভাবে শিখবো, আপনার কাছে যেটা ভালো মনে হয়। প্রথমটা দেখেন, তালব্যস্য, মূর্ধন্যস্য, দন্তস্য, আপনি যাই দেখেন শব্দ, আপনি একটা ইংরেজি সাহায্য নেবেন। কার সাহায্য? ইংরেজি সাহায্য। যদি এই শয়ের উচ্চারণটা ইংরেজি অ্যাসের মতো হয় তখন আমরা বসাবো দন্তস্য, ইংরেজি অ্যাস এইচের মতো হলে আমরা বসাবো তালব্যস্য। কিভাবে হয় একটু দেখেন, একটা শব্দ আমি লিখলাম সম্মান, হ্যাঁ, তো আপনি দন্তস্ব, মূর্ধন্যস্ব, তালব্যস্যর একটা পেয়ে গেলেন, আপনি এখানে দন্তস্ব পেলেন। ঠিক আছে, এবার আপনি কি ইংরেজি সাহায্য নেন, আমরা কি অ্যাসের মতো উচ্চারণ করি নাকি অ্যাস এইচের মতো উচ্চারণ করি? আমরা একটু দেখি তো, আপনি কি সম্মান বলেন নাকি সম্মান বলেন? মানে সম্মান বলেন নাকি সম্মান বলেন, কোনটা বলেন? সম্মান তো অবশ্যই বলেন না, তাই না? কারণ সম্মান যদি বলতেন তাহলে আপনি ব্যবহার করবেন কার উচ্চারণে? দন্তস্ব। আর যদি সম্মান বলেন তাহলে উচ্চারণে ব্যবহার করবেন কি, যেটা অ্যাস এইচের মতো উচ্চারণ হচ্ছে, কি বসাবেন? তালব্যস্য।
তাহলে আমরা যেহেতু এস এর মতো উচ্চারণ না করি, এখানে এস এইচ এর মতো করে উচ্চারণ করি, সেজন্য আমরা কি বসাবো? তালব্যস্য। সম্মান। আরেকটা উদাহরণ দিই, যেমন আমরা লিখলাম শ্রম। এই শ্রম শব্দটা আছে হচ্ছে তালব্যস্য দিয়ে, কিন্তু উচ্চারণটা কার মতো করেন দেখেন তো। আপনি কি শ্রম বলেন নাকি শ্রম বলেন? শ্রমই বলি আমরা, তাই না? তাহলে শ্রম বললে কি এস এর মতো উচ্চারণ হচ্ছে নাকি এস এইচ এর মতো? এস এর মতো। তাহলে এস এর মতো যদি হয় তাহলে আমরা কি বসাবো? দন্তস্য। তাহলে দন্তস্যটা বসাই দিই। দেখেন এই শব্দে তালব্যস্য থাকার পরও আমাদের উচ্চারণের জন্য আমরা এখানে কি বসিয়েছি? দন্তস্য বসিয়েছি। আচ্ছা, তাহলে আরেকটা শব্দ দেখেন, মানুষ। মানুষ শব্দে এখানে কি আছে? মূর্ধন্যস্য, মানে আমাদের ছয়ের একটা পেয়ে গেলাম, তালব্যস্য মূর্ধন্যস্য দন্তস্য একটা পেয়ে গেলাম। তাহলে আমরা কার সাহায্য নেব? আবার ইংরেজের। তাহলে ইংরেজি সাহায্য নিয়ে আমরা কি মানুষ বলি নাকি মানুষ বলি? আমরা মানুষ বলি, তাই না? তো মানুষটা কার মতো? এস এইচ এর মতো নাকি এস এর মতো করে বলি? এস এইচ এর মতো করে বলি, এই জন্য বলি মানুষ, নট মানুষ। তাহলে যদি এস এইচ হয় তাহলে আমরা কি বসাবো? তালব্যস্য। তাহলে আমরা বসিয়ে দিই মানুষ। ঠিক আছে? মনে কোশ্চেন জাগতে পারে যে মূর্ধন্যস্যের কোনো ব্যবহার নেই উচ্চারণে। না, উচ্চারণে মূর্ধন্যস্য বসবে না, উচ্চারণে শুধু হয় তালব্যস্য নাহলে কি, না হলে কি বসবে? দন্তস্য বসবে। এটার আরেকটা নিয়ম আমরা পরের স্লাইডে দেখছি। আপনি হচ্ছে তালব্যস্য মূর্ধন্যস্য দন্তস্য দেখলে খেয়াল রাখবেন যে তালব্যস্য হয়, কি হবে? তালব্যস্য হবে। তবে কিছু ক্ষেত্রে সেটা দন্তস্য হয়ে যেতে পারে। যেমন তালব্যস্য হয় সেটা আমরা দেখাই, যেমন আমি বললাম ওই যে সম্মান, যেটা দেখালাম আপনাদের, বা সেটা না বলে আমি সমাজ বললাম, আমি সমাজ সমাজ লিখলাম। হ্যাঁ, আপনি তালব্যস্য দন্তস্য মূর্ধন্যস্যের একটা পেলেন, আপনি কি তালব্যস্য বসিয়ে দিলেন। যেহেতু আমরা লিখেছি তালব্যস্য মূর্ধন্যস্য দন্তস্য যাই থাকুক, যদি একাকীগুলো থাকে তাহলে আপনি কি বসাতে পারবেন? তালব্যস্য। তাহলে আপনি লিখলেন সমাজ। আর আমরা জানি অন্তস্থ জ বর্গীয় জ যেটাই থাকুক কি হবে? বর্গীয় জ হবে। আচ্ছা, কিন্তু যদি আপনি দেখেন এই তালব্যস্য এবং মূর্ধন্যস্যর সাথে, তালব্যস্য এবং মূর্ধন্যস্যর সাথে যদি রিকার, র, তারপর হচ্ছে ত, থ, দন্ত ন, প, ল, এগুলো যদি যুক্ত থাকতে দেখেন তাহলে আপনি বসাবেন দন্তস্য। যেমন আমরা একটা উদাহরণ দেখি রিয়ের, যেমন আমরা বললাম মসৃণ। মসৃণ শব্দতে আমাদের এখানে আমরা ওই চাইলে আমাদের আগের নিয়মটার অনুযায়ী আমরা করে ফেলতে পারছি, কারণ মসৃণ আমরা এস এর মতো উচ্চারণ করি, আমরা এস এইচ এর মতো উচ্চারণ করি না। এই জন্য আমরা যখন মসৃণ লিখব তখন আমরা কি রাখবো? দন্তস্য। হ্যাঁ, এবং রিকারটা থাকলে রিকারই থাকবে। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে এখানে ছিল দন্তস্য একটা, আপনি দুইটা কেন লিখলেন? এই দুইটা লেখার কারণ হচ্ছে, আচ্ছা আমি আপনাদের একটা কথা বলি, আমরা উচ্চারণ এই ব্র্যাকেটের মাঝখানে সেটাই লিখবো যে আমরা মুখে উচ্চারণ করি, তাই না? এখানে কোনো নিয়ম ছাড়া বা কোনো নিয়মের সাহায্য ছাড়াই আমি দন্তস্বকে দুইবার লিখতে পারবো, কারণ আমি মুখে দুইবার উচ্চারণ করি। আপনি একটু উচ্চারণ করে দেখেন তো, মোস শ্রীন, একটু উচ্চারণ ভেঙে যদি উচ্চারণ করেন মোস শ্রীন, তাহলে দন্তস্বর উচ্চারণ বা এসের উচ্চারণ কয়বার করেছেন? দুইবার করেছেন। এই জন্যই আমরা কি বসালাম? দন্তস্বটাকে দুইবার বসালাম। আচ্ছা, তো এটা তো আমাদের আগের নিয়মে এসের কথা বললাম, যেহেতু এসের মতো উচ্চারণ। এখানেও দেখতে পারেন আপনি দন্তস্বর সাথে কি আছে? রিকার, তাহলে আপনি এটা এখানে কি বসাবেন? দন্তস্ব বসাবেন। সেম যদি রফলা থাকে, আমাদের শ্রমটা এখানে যায়। যেমন আপনি তালব্যস্য পেলেন কিন্তু তার সাথে কি আছে? রফলা আছে, তাহলে এটার তালব্যস্যর মতো উচ্চারণ হবে না, কার মতো উচ্চারণ হবে? দন্তস্বর মতো। ঠিক আছে? এরকম সবগুলোরই একটা একটা করে আমরা উদাহরণ দিতে পারবো। তো এটা একটু প্র্যাকটিস করবো আমরা সামনে গিয়ে, এবং দেখবো আসলে জিনিসটা কিভাবে হয়। তারপরে যাই আমরা, হয়ের সাথে যদি ব যুক্ত থাকে, মানে বফলা থাকে, এটা একটু টাইপে কেমন দেখা যাচ্ছে জানি না, আমি একটু আপনাদেরকে দেখাই। যেমন একটা শব্দ, এগুলোর সাথে আপনারা পরিচিত, আমরা সবাই আহ্বান বা আহ্বান ইত্যাদি বলতে বলতে আমরা কি অভ্যস্ত। তবে আমরা খেয়াল রাখবো যদি এরকম হয়ের সাথে বফলা যুক্ত থাকে, হয়ের সাথে যদি ব যুক্ত থাকে, তখন আমরা ওখানে আর হয়ের উচ্চারণ রাখবো না, আমরা একটু পরিবর্তন করব। জিনিসটা হচ্ছে আমরা ওভ বা রস রস্য ভয়ের মতো উচ্চারণ করব। হ্যাঁ, তবে এখানে পার্থক্যটা আমি দেখাই জিনিসটা আসলে কি। যেমন একটা শব্দ লিখলাম আমি, আমরা যেটাকে আহ্বান বা আহ্বান বলে থাকি, হ্যাঁ, ওই শব্দটাই দেখি। তো এখানে আমরা পরিবর্তন যেটা করব, একটা শব্দ আমি উচ্চারণটা লিখে ফেলি আগে, আহ্বান। কি বলবো আমরা? আহ্বান। তবে আপনারা একটু খেয়াল করবেন এই জায়গাটা, হয়ের সাথে ব যেখানে যুক্ত হয় তার আগে যদি আমাদের অ বা আ ধ্বনি থাকে, কোন ধ্বনি? স্বর অ বা
আ ধ্বনি থাকে। কিভাবে আমরা একটু যদি দেখি, যেমন আমার এখানে হয়ের আগে কি আছে, আ, তাই না? তাহলে যদি থাকে তখন আমরা বসাবো ও ভ, তখন আমরা এই জন্য বসালাম আহ্বান। কি বসালাম? আহ্বান। আমরা এটাকে আহ্বান বলিনি, কারণ এর আগে কি আছে? আ ধ্বনি। কিন্তু আ ধ্বনি না থেকে যদি ই ধ্বনি থাকতো, কোনো হ্রস্ব ই বা দীর্ঘ ই, যে কোনো একটা ধ্বনি যদি থাকতো, তখন আমাদের হ্রস্ব উ ভ বসাইতে হতো। একটু কঠিন লাগছে শুনতে, তাই না? আমরা একটু উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। যেমন একটা শব্দ যেটাকে আমরা জিহ্বা বা জিহ্বা বা অনেক কিছু বলে থাকি, একটু দেখি। হ্যাঁ, এই সংযুক্তটা আমরা পেলাম, হয়ের সাথে ব যুক্ত আছে, তাই না? এর আগে খেয়াল করবো আমরা বর্গীয়জের সাথে কোন ধ্বনি আছে? জি, ই ধ্বনি। কোন ধ্বনি? ই ধ্বনি। তো আমরা বলেছি ই ধ্বনি যদি থাকে তখন সেটা হ্রস্ব উ ভ বসাবো। তাহলে আমরা যখন এটার উচ্চারণ লিখবো তখন আমরা কি লিখবো? জিহ্বা। কি লিখবো? জিহ্বা, জিহ্বা। আচ্ছা, এখানেও কিন্তু ও এর নিচে একটা হসন্ত হবে, এখানেও একটা হসন্ত হবে। এই হসন্ত কেন হবে সেটা আমরা সামনেই স্লাইড আছে আমাদের হসন্ত আলোচনা, আমরা বিস্তারিত করব, ওটা কেউ মিস দেবেন না। হ্যাঁ, কারণ হসন্ত যদি না দেন উচ্চারণ পুরা উলটপালট হয়ে যাবে। হ্যাঁ, তারপরে যাই আমরা। আচ্ছা, এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে একটা যুক্তবর্ণ। যুক্তবর্ণটা কিভাবে গঠিত হয় আমরা তো জানি, বর্গীয় জ যোগ হচ্ছে আমাদের ইয়, তাই না? তো এটারও ব্যবহার দুই ধরনের। আমরা দেখব শব্দের শুরুতে যদি থাকে, এই যুক্তবর্ণটা যদি শব্দের শুরুতে থাকে, তার পরিবর্তে আমরা ব্যবহার করব গ জফলা আকার, উপরে কি দিব? চন্দ্রবিন্দু দেব, মানে নাসিক্য বোঝানোর জন্য। আচ্ছা, আর যদি শব্দের মাঝখানে বা শেষে থাকে তখন কি বসাবো? গ হসন্ত গ, তার উপর কি দেব আমরা? একটা চন্দ্রবিন্দু। উদাহরণ দিই, যেমন একটা শব্দ আমরা বলে থাকি, আমরা যেটা ব্যবহার করি জ্ঞান, তাই না? তো জ্ঞান শব্দ যেহেতু এটা শব্দের শুরুতে আছে, তাহলে কি বসাবো? জফলা আকার দিয়ে চন্দ্রবিন্দু দিলাম, ন দিলাম, ঠিক আছে? আর আরেকটা শব্দ আমরা লিখলাম অজ্ঞ। অজ্ঞ, এই অজ্ঞ শব্দে যুক্তবর্ণটা কোথায় আছে? শব্দের শেষে। তাহলে তার পরিবর্তে আমরা কি বসাবো? গ দেব একটা হসন্ত, আবার আরেকটা গ দিয়ে চন্দ্রবিন্দু দেব, তাই না? এখন একটা ঝামেলা যেটা লাগে সেটা হচ্ছে এই শব্দে, মনে করেন আমি জ্ঞান শব্দের আগে একটা বি যুক্ত করলাম, শব্দটা কি? এখন অনেকে কি করেন যে, আচ্ছা জ্ঞানের জন্য তো আমি এটা বসালাম, এখন এর আগে বি দিলে মনে হয় হয়ে যাবে। না, আপনি যদি এভাবে দেন তাহলে বানানটা কি, উচ্চারণের যে লেখার ধরনটা এটা ভুল হবে। কারণ এখানে তো আমরা বি জ্ঞান উচ্চারণ করি না, আমরা কি উচ্চারণ করি একটু দেখেন তো? বিজ্ঞান। কি বলি আমরা? বিজ্ঞান। এবং এখানে অক্ষরের মিলের ব্যাপারও আছে, যে প্রথম গ যেটা এখানে উচ্চারণ হওয়ার কথা সেটা বয়ের সাথে আগে উচ্চারিত হবে। যাই হোক, এত ডিপে আমরা যাব না, আমি দেখাই আপনাদের। আমাদের সব কিছুই ঠিকঠাক থাকবে, এখানে একটা গ এক্সট্রা হবে, কারণ তা আমরা একসাথে উচ্চারণ করি বিজ্ঞান, এবং এই গটার সাথে মিলে যায় অক্ষরগতভাবে। হ্যাঁ, তো বিস্তারিত আমরা সামনে যখন নিয়ম পড়ব বা দেখব, আমরা অবশ্যই এসব ব্যাপার ক্লিয়ার হয়ে নেব ইনশাল্লাহ। তো আমরা মাথায় রাখবো হচ্ছে, যদি এই যুক্ত বর্ণটা থাকে শব্দের শুরুতে থাকলে হবে কি? গ জফলা আকার, উপরে চন্দ্রবিন্দু থাকবে। আর যদি শব্দের মাঝখানে বা শেষে থাকে তখন গ হসন্ত গ, উপরে কি থাকবে? চন্দ্রবিন্দু থাকবে। আচ্ছা, পরবর্তী আলোচনায় যাই আমরা। বিসর্গ, এটা কি? বিসর্গ। আমরা বিসর্গের একটা ভুল প্রয়োগ করে থাকি, যেমন আমরা বিভিন্ন ফর্ম ফিল আপ করতে গিয়ে নাম লিখে তারপর একটা বিসর্গ। কি দরকার ভাই? দরকার নাই তো, এভাবে লিখেন না। আচ্ছা, যাই হোক, আমরা বানানের দিকে না যাই। ওকে, এই বিসর্গটার একটা নিয়ম বাংলা একাডেমি করেছে, যে বিসর্গ শব্দের শেষে ব্যবহৃত হবে না। কোথায় ব্যবহৃত হবে না? শব্দের শেষে। তো এটা মূলত কেন করা হয়েছিল, যে শব্দের শেষে বিসর্গের ব্যবহার হবে না? মূলত আগে বই যদি আপনারা পড়েন তখন দেখবেন প্রথমত, তারপর বস্তুত, মূলত, এই শব্দগুলো বলার পর একটা কি দেওয়া হতো? বিসর্গ দেওয়া হতো। তো বাংলা একাডেমি বলল যে এটা তো আসলে কোনো কারণ নেই, এটা আমরা চাইলে বাদ দিতে পারি। তো এই জায়গায় হচ্ছে শব্দের শেষে বিসর্গগুলো কি যাবে? বাদ যাবে। আচ্ছা, আর কিছু জায়গায় থাকবে সন্ধির কারণে, বর্তমানে আপনারা দেখতে পাবেন, যেমন আমরা একটা শব্দ লিখি, অধ লিখি, পুন লিখি, আমরা আসবো। আগে মাঝখানে এটা ক্লিয়ার করি, শব্দের মাঝখানে যদি বিসর্গ থাকে তাহলে পরের ধ্বনিটা দ্বিত্ব উচ্চারণ হবে। দ্বিত্ব মানে কি? দ্বিত্ব মানে দুইবার উচ্চারণ হবে। কয়বার উচ্চারণ হবে? দুইবার। যেমন মাঝখানে একটা উদাহরণ আমরা দেখি, আমরা একটা শব্দ প্রায়ই বলি এভাবে বানান, কিন্তু আমরা বলি অতপর। কি বলি আমরা? অতপর।
এখন আজকে থেকে আমরা অতঃপর বলবো না, কারণ আমরা দেখেছি শব্দের মাঝখানে বিসর্গটা কোথায়, শব্দের মাঝখানে। তো আমরা জানি মাঝখানে যদি থাকে তার পরের ধ্বনি যে আছে সে কয়বার উচ্চারণ হবে, 2 বার। তাহলে এখানে বিসর্গের পরের ধ্বনি হচ্ছে প, পটা কয়বার উচ্চারণ হবে, 2 বার। তাহলে যখন এর উচ্চারণ লিখবো আমরা, তখন আমরা লিখবো অতঃপর, তাই না? তাহলে আমরা মুখে উচ্চারণ করবো, আমরা আর অতঃপর বলবো না, আমরা কি বলবো, অতঃপর। শুধু আমরা পটাকে 2 বার উচ্চারণ করলেই হচ্ছে অতঃপর। যেমন আমরা বলি ইতপূর্বে, সেটাকে ইতপূর্বে না বলে কি বলার চেষ্টা করব, ইতপূর্বে, কারণ বিসর্গ আছে তারপর যেহেতু পটা 2 বার উচ্চারণ হবে। আচ্ছা, তো এটা হলো শব্দের মাঝখানের ব্যাপার। আর শব্দের শেষে থাকলে, ওই যে শেষে কখন থাকে বললাম, যে এই সব প্রচলিত এগুলো না, বস্তুত, প্রথমত, এগুলো না, কিছু শব্দ আছে, যেমন আমি বললাম পুনঃ, পুনঃ পুনঃ যে শব্দটা আপনারা বলেন না, এই শব্দটা। এখন আমি এখানে শব্দের শেষ হিসাবে ধরে এটাকে বাদ দেব না, যে এখানে শব্দের শেষে বিসর্গ আছে মানে ভুল। এখানে মূলত সন্ধির কারণে হয়েছে। আপনারা সন্ধির ক্লাস যখন করবেন দেখবেন যে এখানে একটা র ছিল, সেটা বাদ গিয়েছে, গিয়ে বিসর্গ ব্যবহৃত হয়। যাই হোক, তো এটা এই এই যে বাংলা একাডেমি যাদেরকে বাদ দিয়েছে, প্রথমত, বস্তুত, প্রধানত ওই ওই জনরার না আসলে, হ্যাঁ। আচ্ছা, যাই হোক, তো শব্দের শেষে যদি থাকে তখন আমরা একটা কি বসাবো, এখানে ওকার বসিয়ে দিব। তখন আমরা কি লিখব, পুনঃ, এই, ঠিক আছে। এটা হলো আমাদের উচ্চারণ। আচ্ছা, তাহলে আমরা খেয়াল রাখবো শব্দের মাঝখানে যদি বিসর্গ ব্যবহৃত হয় তারপরের যে ধ্বনিটা সেটা 2 বার উচ্চারণ হবে। যেমন আমরা একটা শব্দ, এই যে আমরা বললাম, আমরা একটা শব্দ বলে থাকি, সেটা হচ্ছে ইতপূর্বে, তাই না? তো ইতপূর্বে না বলে এখন দেখি কি বলবো, ইতপূর্বে, কারণ বিসর্গের পরে আছে পটা, পটা কয়বার উচ্চারণ হবে, 2 বার। আচ্ছা, তাহলে আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। এটা হচ্ছে আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, আমরা অবশ্যই স্টার মার্ক তো দেবই, এটা ভালো করে খেয়াল রাখার চেষ্টা করবো। হসন্ত বা হস চিহ্ন যেটাকে আমরা বলি, এটার একটা ডেফিনেশন এখানে দেওয়া আছে, এই ডেফিনেশনটা পড়ে নেবেন, হ্যাঁ। তবে এখানে মেইন কাজ যেটা দাগাবেন সেটা হচ্ছে স্বরবর্ণের প্রভাব মুছে ফেলা বা কমিয়ে ফেলা। আমরা একটু প্র্যাকটিক্যালি করার চেষ্টা করি, এই সংজ্ঞাটা বাদ দেন আপাতত। আপনি দেখেন আমার সাথে, আমরা ছোটবেলায় একটা সংজ্ঞা পড়েছিলাম যে যতগুলো ব্যঞ্জন বর্ণ আছে তারা স্বরবর্ণের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না, মানে স্বরবর্ণের সাহায্য তাদের লাগবেই। কিভাবে, আপনি একটু দেখেন। আমি বললাম ক, আপনি বলার চেষ্টা করেন ক, এন্ডিংটা কি দিয়ে, অ দিয়ে। আপনি বললেন না স্যার, আমি বলবো কা, আপনি কা বললেন, তো কাও তো আ, অ পেলেন, আ পেলেন। আপনি আবার বললেন না স্যার, আমি বলবো কি, তো কি পেলেন, এখানেও তো দীর্ঘই পেলেন। আমি বললাম না স্যার, আমি বলবো কি, রস্বই পেলেন বা রস্বইকার পেলেন। তাহলে এগুলো সবগুলো হচ্ছে একটা না একটা স্বরধ্বনি। এই যে এই ব্যঞ্জন ধ্বনিটা উচ্চারণ করার জন্য আপনার কার সাহায্য নিতে হচ্ছে, স্বরধ্বনির উচ্চারণ নিতে হচ্ছে। তার মানে আমরা ছোটবেলার মতো করে একটা কথা বলতেই পারি যে স্বরবর্ণের সাহায্য ছাড়া ব্যঞ্জন বর্ণ বা ব্যঞ্জন ধ্বনি উচ্চারিত হতে পারে না। তাহলে এখান থেকে একটা সামাপ আমরা করি, যেখানে মনে করেন আকার, রস্বইকার, দীর্ঘইকার এগুলো কিছুই নেই, সেখানে একটা কি আছে, অ আছে। কি আছে, ধরুন আপনি বললেন খ, শেষে কি আছে, অ। গ বললেন, শেষে কি আছে, অ। ঘ বললেন, শেষে কি আছে, অ। এই অকে দেখা যায় অনেক সময় আমরা উচ্চারণ করি না, তখন আমরা এই উচ্চারণ লেখার সময় যে বর্ণের সাথে অয়ের উচ্চারণটা করব না, সেখানে একটা কি দেব, হসন্ত দেব। যেমন একটা শব্দ দেখেন, আমি সবসময় এটা দেওয়ার চেষ্টা করি। যেমন আমরা সবাই আমার সাথে বলেন ট, এরপর বলেন ব, আমরা উচ্চারণ করি ট, শেষে আছে অ, ব, শেষে আছে কি, অ। কিন্তু এবার আপনি বললেন ফুলের টব, বাবা ফুলের টব এনেছে, আপনি কি বললেন, ফুলের টবও এনেছেন। এখানে কিন্তু কি ছিল, অ ছিল, এখানেও অ ছিল। আপনি কিভাবে বলেন উচ্চারণটা, টব। এখানে থেমে যাচ্ছেন না, এই অটাকে কি উচ্চারণ করছেন, এই অটাকে কি উচ্চারণ করছেন, করছেন না। একে বঞ্চিত করলেন। যখন এর উচ্চারণ লিখবেন আপনি, তখন এই বয়ের নিচে একটা কি দেবেন, হসন্ত দেবেন, মানে উচ্চারণে দিতে হবে। বোঝাবেন যে আমার এখানে অ যেটা তার উচ্চারণ হবে না। অনেকে বলবেন ভাই আমি কেন টয়ের নিচে দিলাম না, টয়ের নিচে দিলাম না কারণ ভাই টয়ের অত উচ্চারণ করছি, আমি বলছি টব, টয়ের সাথে অটা উচ্চারণ হচ্ছে, কিন্তু বয়ের সাথে যে উচ্চারণটা অয়ের সেটা আমি করছি না, এই জন্য এখানে একটা কি দেব, হসন্ত দেব। ক্লিয়ার ব্যাপারটা? আরো সহজে দেখেন, যেমন আমরা এতক্ষণ যে প্র্যাকটিস করলাম, একটা শব্দ দেখেছিলাম সম্মান, এটার উচ্চারণ কি লিখেছিলাম, এভাবে, সম্মান। এই দুই জায়গায় আমি হসন্ত দিলাম। হসন্ত যদি না দিতাম, হসন্তটা আমরা কোথায় ব্যবহার করছি দেখেন তো বারবার, এই যে ব্র্যাকেটের মাঝখানে, তার মানে উচ্চারণে আসবে, বানান এখানে আনার কোনো দরকার নেই। তো ময়ের নিচে যদি হসন্ত আমি না দিতাম তাহলে উচ্চারণটা কি হতো, সমমানো। আবার নয়ের নিচেও যদি না দিতাম তখন উচ্চারণটা হতো কি, সমমানো। এখন আমার সমমানো, ময়ের সাথে যে অটা ছিল তাকে বাদ দেওয়ার জন্য আমি এখানে হসন্ত দিলাম, তাহলে আমি আর সম বলবো না, আমি কি বলবো, সম।
সম্মান, এভাবে। অনেকে শর্টকাট খেয়াল রাখে যে স্যার এখানে যদি ব্রেক দেয় কেউ, হ্যাঁ, থেমে গেল বা হচ্ছে কেউ ওয়াকফ করলো, এটা খেয়াল রাখতে পারেন। বাট এটা হচ্ছে আপনাদের একবারে প্র্যাকটিক্যালি শেখাটা আর কি, যে আমাদের যে কোনো ধরনের আকার, হ্রস্বইকার, দীর্ঘইকার, রিকার কোনো কিছু ছাড়া যদি কোনো একটা আমরা ব্যঞ্জন ধ্বনি দেখি, তার মানে সেখানে একটা কি থাকার কথা, অ থাকার কথা। ওই অটা যদি উচ্চারণ না করি তখনই আমরা একটা কি দেব, হসন্ত দেব। ক্লিয়ার? এবার সংজ্ঞাটা একটু পড়ে নেন। কোনো ব্যঞ্জন ধ্বনির সাথে থাকা অন্তর্নিহিত অ, মানে কোনো একটা অ লুকায়িত আছে, ও তো দেখা যায় না, যেমন কয়ের সাথে যে অটা আছে এটাকে তো আমরা লিখি না, উচ্চারণ করি। বা অন্য কোনো স্বরধ্বনি বাদ দিয়ে কেবল মূল ব্যঞ্জন ধ্বনি বা রস উচ্চারণ বোঝাতে কম যদি উচ্চারণ করেন, হসন্ত বা হস্যিহ্ন ব্যবহার করা হয়। এর মূল কাজ হলো স্বরবর্ণের ব্যবহার মুছে ফেলা বা কমিয়ে ফেলা। ও আরেকটা জিনিস আপনাদেরকে বলি, আপনারা দেখবেন অনেক সময় স্বরধ্বনির সাথেও হসন্ত ব্যবহৃত হচ্ছে। যেমন আমরা আহ্বান যখন লিখেছিলাম, আমরা ও এর নিচে একটা কি দিলাম, হসন্ত দিলাম। এটা নিয়ে একটু সবাই কনফিউজ থাকে। এই জায়গা দিয়ে আমি একটা শব্দ লিখি, যেমন বউ লিখলাম, হ্যাঁ, বউ, উচ্চারণটা লিখলাম। অনেকের মনে প্রশ্ন যে ভাই এখানে কেন থাকার কথা, এখানে তো উচ্চারণ করছি। জি, উ এর উচ্চারণটা করছি, তবে আমরা নর্মালি স্বরের যে উচ্চারণটা, উটাকে আরেকটু বেশি করে উচ্চারণ করার কথা। আমরা বউ এভাবে বলি না, আমরা বউ, থেমে যাচ্ছি, হ্যাঁ, ওই যে ওয়াকফের বা ব্রেকের জায়গাটা এখানে কাজে দেবে। আমরা বউ এভাবে বলে থেমে যাচ্ছি, এই জন্য আমরা কি করছি দেখেন, এই যে স্বরবর্ণের প্রভাবটা কমিয়ে ফেলেছি। স্বরবর্ণ যেটা পুরোপুরি উচ্চারিত হতে পারতো সেটাকে আমরা রস করে ফেলেছি, কমিয়ে ফেলেছি। এই জন্য এখানে একটা কি দেব, হসন্ত দেবো। যেমন আরেকটা শব্দ দেখলাম আমি, নই, হ্যাঁ, এখানে একটা হসন্ত দেবো। আমি নর্মালি যদি বলি নই, নই, এবার তো আমরা নই বলি না, আমরা কি বলি, নই। রসইতে থেমে যাচ্ছি, বা একটা বলা যায় উচ্চারণ করতে গিয়ে হঠাৎ করে ব্রেক করলাম বা হচ্ছে ওয়াকফ করলাম, এই জন্য এখানে হসন্তটা দেওয়া। ক্লিয়ার? তো আহ্বানও এরকম, আমরা আহ্বান মানে আহ্বান এরকম করে বলি না, আমরা আহ্বান বলি। মানে ওটা যেটা পুরোপুরি উচ্চারণ হওয়ার কথা সেটাকে না করে একটু কমিয়ে ফেলছি, এটা হচ্ছে বড় কথা। হ্যাঁ, তো এই কনফিউশনটাও আশা করি থাকবে না ইনশাল্লাহ। এই ছিল আজকে আমাদের ক্লাস। আমাদের যা যা জিনিস আমরা লিস্টে দেখিয়েছি, আশা করি আপনারা এগুলো বাসায়ও প্র্যাকটিস করবেন, কারণ উচ্চারণ যখন আমরা নিয়ম শুরু করে দেব, এগুলো ছাড়া আপনার কোনো গতি থাকবে না। আপনি একটা শব্দ করলেন, কিন্তু আপনি এখানে দেখলেন যে অন্তস্থ জ আছে, আপনি অন্তস্থ জ বসিয়ে দিলেন, সেটা বসালে হবে না। হ্যাঁ, যেমন যখন লিখলেন আপনি, আপনি সেখানে অন্তস্থ জ লিখলে হবে না, আপনি সেখানে বর্গীয় জ দিয়ে লিখতে হবে। তো সবাই ভালো থাকবেন, আশা করি আপনারা এই ক্লাস থেকে উপকৃত হয়েছেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।